একটা কোম্পানি যেটা একসময় ভারতের বিশাল অংশ শাসন করত, যার নিজের 2,50,000 সৈন্যের প্রাইভেট আর্মি ছিল, যে কোম্পানির সিদ্ধান্তে কোটি কোটি মানুষের জীবন বদলে গিয়েছিল, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবার বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আবার প্রায় 152 বছর আগে যার প্রথম অবসান হয়েছিল, 2010 সালে নতুন রূপে ফিরেও এসেছিল, কিন্তু এবার লন্ডনের একটি বিলাসবহুল খুচরো ব্র্যান্ড হিসেবে দ্বিতীয়বারের মতো দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিভাবে একটি ট্রেডিং কোম্পানি সাম্রাজ্যে পরিণত হয়েছিল, কেন তার নাম ইতিহাসে এত বিতর্কিত, কিভাবে একজন ভারতীয় উদ্যোক্তা সেটিকে পজিটিভ ব্র্যান্ড বানাতে চেয়েছিলেন, আর কেনই বা সেই পুনর্জন্ম টিকল না। 2010 সালে ব্রিটিশ ভারতীয় উদ্যোক্তা সঞ্জীব মেহতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের অধিকার কিনে নেন। মেফেয়ার লন্ডনের নিউ বন্ড স্ট্রিটে 2000 স্কোয়ার ফিটের একটি বিলাসবহুল দোকান খোলেন। ঠিকানাটি ছিল 97 নিউ বন্ড স্ট্রিট, মেফেয়ার। দোকানে বিক্রি হতো প্রিমিয়াম চা, চকলেট, মশলা, বিলাসবহুল উপহার সামগ্রী, অনেকটা ফোর্টনাম এবং ম্যাসনের মতো। কিন্তু 2025 সালের অক্টোবরে কোম্পানিটি লিকুইডেটর নিয়োগ করে। রিপোর্ট অনুযায়ী 600,000-এর বেশি ঋণ প্যারেন্ট গ্রুপের কাছে, প্রায় 193,789 কর বকেয়া, 1,63,105 কর্মচারীদের পাওনা, ওয়েবসাইট বন্ধ, দোকান খালি, ভাড়া দেওয়া হচ্ছে। প্রতীকের পুনর্জন্ম, কলোনাইজার নাও ওন্ড বাই কলোনাইজড। যখন 2010 সালে একজন ভারতীয় উদ্যোক্তা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক হন, বিশ্ব মিডিয়ায় এটিকে বলা হয়েছিল হিস্ট্রিজ রিভেঞ্জ বা কলোনাইজ নাও ওন্স দ্য কলোনাইজার। 2017 সালে একটি সাক্ষাৎকারে সঞ্জীব মেহতা বলেছিলেন, পুরনো কোম্পানি ছিল আগ্রাসনের প্রতীক, নতুন কোম্পানি হবে সহমর্মিতার প্রতীক। কিন্তু প্রশ্ন হলো, একটি নামের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস কতটা সহজে বদলানো যায়? আসল ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরু। চলুন ফিরে যাই 1600 সালে। 31 ডিসেম্বর 1600 রানী এলিজাবেথ একটি রয়্যাল চার্টার জারি করেন। সেই চার্টারেই জন্ম নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। উদ্দেশ্য ছিল স্পাইস ট্রেডে অংশ নেওয়া, ইস্ট ইন্ডিজ, ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে পণ্য আনা। এটি ছিল বিশ্বের প্রথম দিকের জয়েন্ট স্টক কোম্পানি। মানুষ শেয়ার কিনত, লাভ লোকসান ভাগ করত। 1612 থেকে 13 সালে ভারতের সুরাটে প্রথম ট্রেডিং পোস্ট স্থাপন করে। ট্রেডিং থেকে শাসন। 1700-র দশকে কোম্পানি শুধু ব্যবসায়ী থাকেনি, এই কোম্পানি দুর্গ বানিয়েছে, স্থানীয় রাজাদের সঙ্গে জোট করেছে, যুদ্ধ করেছে। 1757 সালের পলাশির যুদ্ধে জয়লাভের পর বাংলার নিয়ন্ত্রণ পায়। এরপর কর আদায়, আদালত পরিচালনা, প্রশাসন, একটি কোম্পানি প্রায় সরকার হয়ে ওঠে। 1800 সালের শুরুতে এর প্রাইভেট আর্মি ছিল প্রায় 2,50,000 সৈন্য, যা তৎকালীন ব্রিটিশ আর্মির দ্বিগুণ। বিশ্বের কিছু পণ্যে এটি নিয়ন্ত্রণ করত প্রায় অর্ধেক বাণিজ্য। শোষণ এবং দুর্ভিক্ষ, কিন্তু এই শক্তির মূল্য ছিল ভয়াবহ। জোর করে নগদ ফসল চাষ, কৃষকদের উপর চাপ, রপ্তানি নীতি, যার ফলাফল ভয়াবহ দুর্ভিক্ষ, বিশেষ করে গ্রেট বেঙ্গল ফেমাইন অফ 1770, যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। ইতিহাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থনৈতিক শোষণের প্রতীক। 1857 শেষের শুরু। 1857 সালে ভারতে সিপাহী বিদ্রোহ শুরু হয়, যা ইন্ডিয়ান রেবেলিয়ন অফ 1857 নামে পরিচিত। বিদ্রোহ দমনের পর 1858 সালে ব্রিটিশ সরকার কোম্পানির শাসন নিজের হাতে নেয়। শুরু হয় ব্রিটিশ রাজ। 1874 সালে কোম্পানিকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়। দ্বিতীয় অধ্যায়, কেন ব্যর্থ হলো? সঞ্জীব মেহতা কোম্পানিকে বিলাসবহুল ব্র্যান্ড বানাতে চেয়েছিলেন, কিন্তু সমস্যা ছিল ঐতিহাসিক নেতিবাচক ভাবমূর্তি, উচ্চ মূল্যের পণ্য, সীমিত গ্রাহক শ্রেণী, ব্র্যান্ড পুনর্গঠনের কঠিন কাজ। উপরন্তু প্যারেন্ট কোম্পানি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে নিবন্ধিত। একাধিক ইস্ট ইন্ডিয়া নামের কোম্পানি বিলুপ্ত। শেষ পর্যন্ত ব্যবসা টেকেনি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গল্প দেখায় একটি ট্রেডিং কোম্পানি কিভাবে সাম্রাজ্য গড়তে পারে, অর্থনীতি এবং রাজনীতি কতটা জড়িয়ে, ব্র্যান্ডের ইতিহাস বদলানো কতটা কঠিন। একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে ঔপনিবেশিকতা, শোষণ, দুর্ভিক্ষ, সেটিকে শুধু বিলাসবহুল চা দিয়ে পাল্টানো যায় না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি একসময় বিশ্ব বাণিজ্যের কেন্দ্র, তারপর ঔপনিবেশিক শাসনের প্রতীক, পরে একটি বিলাসবহুল দোকান, এখন সেটি আবার ইতিহাস। এই দ্বিতীয় অবসান শুধু একটি ব্যবসার ব্যর্থতা নয়, এটি ইতিহাসের প্রতীকের পরিণতি। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। ভাবুন তো,
আপনি বহু বছর ধরে একটি রিটায়ারমেন্টে মিউচুয়াল ফান্ডে এসআইপি করেছেন। হঠাৎ একদিন খবর এলো সেই ক্যাটাগরি আর থাকছে না, নতুন টাকা নেওয়া বন্ধ, ফান্ড অন্য স্কিমে মার্জ হয়ে যাবে। ঠিক এটাই করেছে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI। 26 ফেব্রুয়ারি 2026 সার্কুলারে কেন বন্ধ হলো সলিউশন ওরিয়েন্টেড ফান্ডস, রিটায়ারমেন্ট এবং চিলড্রেন ফান্ডস, এর ভবিষ্যৎ কি, নতুন লাইফ সাইকেল ফান্ডস কিভাবে কাজ করবে, এক্সিট লোড 3% কেন, পোর্টফোলিও ওভারল্যাপ রুল কেন কঠোর হলো, আপনার এখন কি করা উচিত? কি সিদ্ধান্ত নিল SEBI? 26 ফেব্রুয়ারি 2026-এ SEBI ঘোষণা করল সলিউশন ওরিয়েন্টেড স্কিমস ক্যাটাগরি অবিলম্বে বন্ধ। এই ক্যাটাগরির মধ্যে ছিল রিটায়ারমেন্ট ফান্ডস এবং চিলড্রেন্স ফান্ডস। 31 জানুয়ারি 2026 পর্যন্ত ছিল 15টি চিলড্রেন্স ফান্ড, 29টি রিটায়ারমেন্ট ফান্ড, মোট 44টি স্কিম। এখন কি হবে? নতুন সাবস্ক্রিপশনস বন্ধ, বিদ্যমান স্কিম অন্য স্কিমে মার্জ হবে, SEBI এর অনুমোদন লাগবে, 6 মাসের মধ্যে রিঅ্যালাইনমেন্ট। কেন এই সিদ্ধান্ত? SEBI জুলাই 2025-এ বলেছিল মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি খুব জটিল হয়ে যাচ্ছে, একই রকম নাম কিন্তু আলাদা পোর্টফোলিও, থিম্যাটিক এবং সেক্টরাল ফান্ডে ব্যাপক ওভারল্যাপ, ফলে ইনভেস্টর বিভ্রান্তি, পোর্টফোলিও ডুপ্লিকেশন এবং ঝুঁকির সঠিক ধারণা না থাকার সমস্যা হচ্ছিল। SEBI চায় পরিষ্কার ক্যাটাগরি, কম ওভারল্যাপ, ট্রু টু লেভেল স্কিম। নতুন কি এলো? লাইফ সাইকেল ফান্ডস। পুরনো সলিউশন ফান্ডস বন্ধ হলেও নতুন একটি ক্যাটাগরি এলো, সেটি হলো লাইফ সাইকেল ফান্ডস। কিন্তু এই লাইফ সাইকেল ফান্ড কি? এটি একটি ওপেন এন্ডেড ফান্ড যার নির্দিষ্ট ম্যাচুরিটি ডেট এবং জিলাইট প্যাথ স্ট্র্যাটেজি থাকে। উদাহরণ: লাইফ সাইকেল ফান্ড 2055, লাইফ সাইকেল ফান্ড 2045। জিলাইট প্যাথ মানে কি? ধরুন আপনার অবসর 20 বছর পরে, প্রথম দিকে বেশি ইকুইটি, বেশি গ্রোথ, অবসরের কাছাকাছি। ইকুইটি কমবে, ডেবিট বাড়বে, রিস্ক কমবে, অটোমেটিক রিব্যালেন্সিং হবে। টেনিউর স্ট্রাকচার: মিনিমাম 5 বছর, ম্যাক্সিমাম 30 বছর, 5 বছরের গুণিতকে। এক AMC সর্বোচ্চ 6টি লাইফ সাইকেল ফান্ড একসাথে অফার করতে পারবে। 1 বছরের কম বাকি থাকলে ইউনিট হোল্ডারদের সম্মতিতে ফান্ড মার্জ হতে পারে কাছাকাছি ম্যাচুরিটির লাইফ সাইকেল ফান্ডে। এক্সিট লোড কেন 3%? SEBI বলেছে ফিনান্সিয়াল ডিস্লিপিং করতে এক্সিট লোড লাগবে। স্ট্রাকচার: 1 বছরের মধ্যে বের হলে 3%, 2 বছরের মধ্যে 2%, 3 বছরের মধ্যে 1%। এর মানে এই ফান্ড ট্রেন্ডিং করার জন্য নয়, এটি দীর্ঘমেয়াদী লক্ষ্য ভিত্তিক বিনিয়োগের জন্য। পোর্টফোলিও ওভারল্যাপ রুল: সবচেয়ে বড় পরিবর্তন এখানে। ভ্যালু ফান্ড এবং কন্ট্রা ফান্ড দুটোই অফার করা যাবে, কিন্তু ওভারল্যাপ 50%-এর বেশি নয়। সেক্টরাল অথবা থিম্যাটিক ফান্ডস 50%-এর বেশি ওভারল্যাপ চলবে না। রিঅ্যালাইনমেন্ট টাইমলাইন: প্রথম বছর 35% কমাতে হবে, দ্বিতীয় বছর আরও 35%, তৃতীয় বছর বাকি 30%। 3 বছরের মধ্যে ঠিক না করলে বাধ্যতামূলক মার্জ, এটি কোয়ার্টারলি ভিত্তিতে হিসাব হবে। ডেবিট ফান্ডসে পরিবর্তন: মিডিয়াম টার্ম এবং মিডিয়াম টু লং টার্ম ফান্ড স্বাভাবিক অবস্থায় ডিউরেশন অপরিবর্তিত, কিন্তু ইন্টারেস্ট রেট ঝুঁকি থাকলে ফান্ড ম্যানেজার ডিউরেশন 1 বছর পর্যন্ত কমাতে পারবেন। লিখিত কারণ রাখতে হবে, ট্রাস্টিকে জানাতে হবে, SEBI-তে রিপোর্ট করতে হবে। হাইব্রিড ফান্ডস এবং অন্যান্য: হাইব্রিড ফান্ডগুলো বিনিয়োগ করতে পারবে গোল্ড ETF, সিলভার ETF, ইনভিল্ড এবং ETCD-তে।
কিন্তু সীমা থাকবে এক্ষেত্রে। এছাড়া স্কিমের নাম ক্যাটাগরির মতোই হবে, হাই রিটার্ন, সুপার গ্রোথ টাইপ শব্দ নিষিদ্ধ এবং 6 মাসে সব স্কিম আপডেট করতে হবে। এএমসিদের মাসে মাসে ওভারল্যাপ প্রকাশ করতে হবে ওয়েবসাইটে। ইনভেস্টর্স এখন কি করবেন? যদি আপনার রিটায়ারমেন্ট ফান্ড থাকে আতঙ্কিত হবেন না, নতুন এসআইপি বন্ধ করতে হতে পারে। মার্জারের নোটিশ দেখুন, পোর্টফোলিও রিভিউ করুন, নিজেকে প্রশ্ন করুন লক্ষ্য কত বছর বাকি, রিস্ক টলারেন্স কত, নতুন লাইফ সাইকেল ফান্ড আপনার জন্য ভালো নাকি মাল্টি অ্যাসেট ফান্ড ভালো। ইন্ডাস্ট্রি রিঅ্যাকশন। চয়েস ওয়েলথের সিইও নিকুঞ্জ সরফ তিনি বলেছেন, এটি ইনভেস্টরসদের জন্য স্পষ্টতা আনবে, লাইক ফর লাইক কম্প্যারিজন সহজ হবে, ইন্ডাস্ট্রি আরও ডিসিপ্লিনড হবে, দীর্ঘমেয়াদে এটি বিশ্বাস বাড়াবে। এসিবিআই আসলে কি করলো? স্ট্যাটিক রিটায়ারমেন্ট ফান্ড বন্ধ, ডাইনামিক লাইফ সাইকেল ফান্ড চালু, ওভারল্যাপ কমালো, এক্সিট ডিসিপ্লিন আনলো, নেমিং ইউনিফর্ম করলো। এটি সেট ইট অ্যান্ড ফরগেট ইট যুগের শেষ। এখন গোল বেসড স্ট্রাকচার্ড ইনভেস্টিং এর সময়। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।